সেক্সুয়ালি হ্যারাসমেন্ট মেয়েদের বিষয়ে অবভিয়াসলি, কিন্তু ছেলেদের সেই তুলনায় কম হয় অবভিয়াসলি, কারণ মেল ডমিনেটিং এটা। কিন্তু শুনেছি ছেলেদের থেকে নাকি পয়সা ডিমান্ড করা হয় যে ভাই তুই আমাকে 5 লাখ টাকা দে, তারপরে তোকে আমি একটা হিরোর ভাই বানিয়ে দেবো বা হিরো বানিয়ে দেবো। এই জিনিসটা কি সত্যি? যদি আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই সাবজেক্টটা বা এই পয়েন্টটা নিয়ে আমরা অনেক রকম এর আগেও কথাবার্তা আমরা দেখেছি, ইন্টারভিউ আমরা দেখেছি। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই ওয়ার্ডটা কি স্পেসিফিক্যালি শুধু মেলদের ক্ষেত্রে প্রযোজ্য না ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি উভয়ই এটা টার্গেট হয়ে রয়েছে? আপনি যে বলছি বা বলতে হয় যে ওই প্রাপ্তবয়স্কদের জন্য, তো সেটার ব্যাপারে বলো যে বোল্ড সিন যেগুলো শুট হয়, তো ওগুলো কি সত্যিকারের মানে যেগুলো আমরা মানে অ্যাজ আ মানে স্ক্রিনে দেখি, তো সেগুলো কি সত্যিকারই ওরকম শুট হয় নাকি কিছু একটা কারুকার্য করে ওরকম কিছু তৈরি করা হয়? ব্যাপারটা ওদিকে নন্টে ফন্টে, তার সাথে পাণ্ডব গোয়েন্দা, এখানে কিন্তু ইনি অ্যাজ আ ভিজুয়ালাইজার হিসেবে কাজ করেছেন। তো যদি আমরা টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, যেটা এখন আমরা বলছি আপনার সাথে, এখানে নেপোটিজম এবং পলিটিক্সটা কিভাবে ইনভলভ হচ্ছে বা তার সাইড এফেক্ট কি আছে? ভাবছি আমরা সব কিছু জেনে গেছি। আমি এটা প্রডিউসারদের বলছি, অ্যাকচুয়ালি তারা কিন্তু কিছুই জানে না, হয়তো 5% জানে। ফিমেলরা বেশি টার্গেটেড হওয়ার কারণ হচ্ছে আমাদের বেঙ্গলে যে টলিউড আছে বা এখন বলিউডও, এরা সবাই দেখি সাউথ মুভিকে কপি করছে, বাট ওটাকে একটুখানি ডাবিং করে ইয়ে করে করছে। কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের কিন্তু মানে হেভি পারফর্ম করছে রাদার দেন আপনার টলিউড বা বলিউডের জন্য। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ পডকাস্ট চ্যানেল বিহাইন্ড দ্য ভিশন। আমাদের সঙ্গে আছেন মিস্টার রুদ্রনীল চৌধুরী, যিনি অ্যাজ আ ডাইরেক্টর হিসেবে আমাদেরকে বিভিন্ন ধরনের বই উপহার দিয়েছেন, যেমন হলো বাস্তুহারা, যখন রাত্রি নামে, মিড নাইট, আর তার সাথে সাথে আমাদের লেজেন্ডারি বেঙ্গলি কার্টুন, যেমন হলো সবার মুখে মুখে হৃদয় হৃদয় যেটা ছড়িয়ে আছে, সেটা হলো গিয়ে নন্টে ফন্টে, তার সাথে পাণ্ডব গোয়েন্দা। এখানে কিন্তু ইনি অ্যাজ আ ভিজুয়ালাইজার হিসেবে কাজ করেছেন। তো এনার সাথে আজকে সাক্ষাৎকার শুরু করব, কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। আজকের আমাদের লাইকের এম রাখছি আমরা বেশি না, মাত্র 100টা। আমি জানি তোমরা অবশ্যই করতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট দাদার সাথে শুরু করা যাক কনভারসেশন। তো দাদা কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। ভালো। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর আপনি আমাদেরকে মূল্যবান টাইমটা দিয়েছেন, এটার জন্য আমাদের অনেক ধন্যবাদ আপনাকে আর কি। তো আমরা আর বেশি বাড়াচ্ছি না কথা, তা আমরা তাহলে শুরু করছি প্রথমেই। তো প্রথমে যেটা আমাদের মানে দর্শক বন্ধুরা থ্রুতে আর আমারও যেটা কোশ্চেনটা আছে, যে অনেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায়, কিন্তু অনেক অনেক কারণের জন্য আসতে পারে না, কি ভুল স্টেপ নিয়ে নেয়, কি তার জন্য জানে না, তার জন্য আসতে পারে না কিভাবে কি করতে হবে। তো প্রথম শুরুটা কি করে করবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য? আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি মূলত কলকাতায় অবস্থিত, সেই জন্য যারা কলকাতার বাইরে থাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে তাদের ধারণা খুবই কম। যদিও এখনকার সময় ইন্টারনেট এবং টেলিভিশন অনেক সাহায্য করে, এবং আগেকার দিনের তুলনায় এখনকার দিনে মফস্বল বা গ্রামের ছেলেমেয়েরা অনেক বেশি ওয়াকিবহাল। এবার সঠিকভাবে কিভাবে ইন্ডাস্ট্রিতে আসবে সেটার জন্য দরকার হচ্ছে সঠিক লোকের কাছে পৌঁছে যাওয়া, যেটা সবচেয়ে কঠিন। কারণ যখন কেউ বাইরে থেকে আসে কলকাতা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন সে নানা রকম সমস্যা ফেস করে। তার মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে সঠিক লোক নির্বাচন করায় অক্ষমতা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ধরুন 10% সঠিক লোক এখানে আছে, 90% কিন্তু বেঠিক লোক। এই যে বেঠিক লোকরা আছে, এরা নানা রকম প্রলোভন দেখায়, কাজের সুযোগ নিয়ে আসবে বলে নানা রকম টোপ দেয়। সেই ফাঁদে পা দিয়ে অনেক নিউ কামার তারা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে। তো এই ব্যাপারে নজর রাখতে হবে নিউ কামারদের, যে সঠিক লোক নির্বাচন করা। এবং তার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে যে হাউসগুলো যারা প্রতিষ্ঠিত তাদের কাছে অ্যাপ্রোচ করা, এবং যে যে ডিরেক্টর যারা কাজ করছে বা আগে কাজ করেছে তাদের কাছে যাওয়া। এই ইনফরমেশনগুলো এখন সবার কাছেই থাকে, কারণ এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ। এগুলো যারা সার্চ করে তারা সহজেই জানতে পারবে কাদের কাজ হচ্ছে, কারা কি লেভেলের কাজ করছে। তো এইভাবেই নিউ কামাররা সঠিক রাস্তা খুঁজে পেতে পারে। আচ্ছা স্যার, ভেরি গুড। তাহলে আমি একটা জিনিস বলতে চাই, আপনি অ্যাজ আ ডাইরেক্টর হিসেবে মোটামুটি ইন্ডাস্ট্রিতে কত বছর ধরে আছেন? আমি 2002 সাল থেকে কাজ করছি।
আচ্ছা 2002 আমার প্রায় 22 বছর হয়ে গেছে, এটা 2024 সাল। তো প্রথমে আমি টেলিফিল্ম করতাম, মেগা সিরিয়াল করতাম। আচ্ছা মেগা সিরিয়ালে কাজ করেছেন, হ্যাঁ, যেমন আমি করেছি দূরদর্শনে করেছি রাগ অনুরাগ, খুঁজে বেড়াই ভালোবাসা, কোরাস, মলাটের রং মুহূর্ত, এই মেগা সিরিয়ালগুলো করেছি। স্যার মেগা সিরিয়াল ছাড়া আপনি আর কি কাজ করেছেন? এছাড়া আমি জি বাংলা এবং ইটিভি বাংলায় অনেকগুলো টেলিফিল্ম করেছি, যেমন ধরুন কাঠের পুতুল, বিবি, আলো, কোনো এক বৃষ্টির রাতে, এবং প্রায় আমি 20টার ওপর টেলিফিল্ম করেছি। ওকে। তো স্যার এইবার ফিল্ম নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। আমরা সবাই জানি যে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতেই নেপোটিজম আর পলিটিক্স একটা তালমেল চলছে, সেটা আমরা টলিউডেও দেখছি, বলিউডেও দেখছি। তো যদি আমরা টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, যেটা এখন আমরা বলছি আপনার সাথে, এখানে নেপোটিজম এবং পলিটিক্সটা কিভাবে ইনভলভ হচ্ছে বা তার সাইড এফেক্ট কি আছে? দেখুন, যে কোনো ইন্ডাস্ট্রিতেই নেপোটিজমের একটা জায়গা থাকে। Right. কারণ ধরুন যারা কাজ করছে, তাদের যারা ঘনিষ্ঠ, তাদের সাথে কাজ করতে তারা কমফোর্টেবল, এবং তাদের স্বাভাবিকভাবে আগে সুযোগটা দিয়ে থাকে তারা। কিন্তু অনেক সময় দেখা যায় এর ফলে অযোগ্য লোকরা কাজের মধ্যে ঢুকে পড়ছে, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক। মানে যারা সেই পাওয়ার পজিশনে আছেন তাদের দেখা উচিত যোগ্য করা। অনেক সময় কাছের লোকেরাও যোগ্য হতে পারে, আবার দূর থেকে যারা আসছে, যারা ইন্ডাস্ট্রির বাইরে, তাদের মধ্যে অনেক পোটেনশিয়াল বা ট্যালেন্ট লুকিয়ে আছে, সেগুলো খুঁজে বার করা, সেগুলোকে স্পট করা, এটাই হচ্ছে একজন ডাইরেক্টর বা একটা প্রডিউসারের বৈশিষ্ট্য, এবং সেটা তাদের করতে হবে, নাহলে ইন্ডাস্ট্রি এগোতে পারবে না। আচ্ছা স্যার, এখানে আমি একটা কোশ্চেন করব, যে আপনি যদি প্রডিউসার বললেন, তো বেসিক্যালি কথাটা হলো এটাই, আমি শুনেছি যেটা, সেটা হলো গিয়ে অনেক ডাইরেক্টরদের ক্যাপাবিলিটি অনেকটাই বেশি থাকে, কিন্তু প্রডিউসারের কিছু কিছু ডিমান্ডের জন্য তারা সেই তাদের ফুলে মানে স্বাধীনভাবে কাজটা করতে পারে না। তো এটার ব্যাপারে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, একটু যদি দর্শক বন্ধুদের বলেন। দেখুন, এখানে এখন যারা প্রডিউস করতে আসছে, তাদের মানসিকতা আগেকার প্রডিউসার চেয়ে ভিন্ন। কারণ এখনকার এই ইন্টারনেট এবং এই টেলিভিশনের Social media। যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, এরা অনেক কিছু দেখছে, অনেক কিছু শুনছে, তার ফলে এরা ভাবছে আমরা সব কিছু জেনে গেছি। Correct. আমি এটা প্রডিউসারদের বলছি, এই প্রডিউসাররা যে ভাবছে আমরা সব কিছু জেনে গেছি, অ্যাকচুয়ালি তারা কিন্তু কিছুই জানে না, হয়তো 5% জানে। কারণ ওই সোশ্যাল মিডিয়া থেকে লাইন সম্বন্ধে জানা যায় না, সেটা সম্ভব নয়। একটা ধারণা হতে পারে ওপর সেই জায়গাটাতেই তারা কি করে, তারা ভাবে আমরা সব বুঝে গেছি, এবং নানাভাবে যখন ডাইরেক্টর কাজ করে তার উপর নানাভাবে চাপ সৃষ্টি করে, যে তাদের মতামতটা চাপিয়ে দেয় ডাইরেক্টরের উপর। এর ফলে অনেক সময় প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হয়, এবং ডাইরেক্টর চাপে পড়ার ফলে সঠিক যে আউটপুট, যে কাজের কোয়ালিটি, অনেক সময় সেটা দিতে পারেন না। এটা অহরহ ঘটছে এবং এটা চলেছে ঘটে। সুতরাং প্রডিউসারদের জানতে হবে যে যারা এই কাজটা করছে, আগে আপনি যোগ্য ডাইরেক্টরকে চুজ করুন। যদি মনে হয় যে এই কাজটা করতে পারবে, তাহলে তার ওপর কাজটা দেওয়া উচিত, কারণ সে ওই কাজে বিশেষজ্ঞ। আর যদি আপনার পছন্দটা ভুল হয়, তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন। যে কোনো ব্যবসা করতে গেলে আগে কে কোন কাজটা করতে পারবে, সেটা কিন্তু প্রধান জায়গা। মানে যে কোনো ব্যবসায়ী হোক, ফিল্মে এবং অন্য ব্যবসাতেও, যে প্রডিউসার তো আর নিজে কাজটা করে না, সে অন্য লোকের মাধ্যমে কাজটা করায়। তাকে বুঝতে হবে যে এই কাজটা করতে পারবে, ধরুন যে ডিরেকশন এ দিতে পারবে, বা ডিওপি এ হতে পারবে, বা এডিটার এ হতে পারবে, বা আর্টিস্ট, মেন আর্টিস্টের ক্যারেক্টারগুলো এরা করতে পারবে। এই যে ধারণা, এটা কিন্তু প্রডিউসারের সঠিক হওয়া দরকার, তবেই সেই প্রোডাকশন কোয়ালিটিটা ভালো হবে। তাহলে স্যার আমরা কি একটা জিনিস এটা বলতে পারি, যে বেসিক্যালি ধরুন আমি একটা কোশ্চেন না, এটা জাস্ট একটা বলছি আপনাকে, ধরুন আমার একজন এক্স পার্সনকে পছন্দ হলো অ্যাজ আ অ্যাক্ট্রেস বা অ্যাক্টর, আপনি অ্যাজ আ ডাইরেক্টর তাকে পছন্দ করলেন, কিন্তু প্রডিউসারের বললো যে না আমি ওই এক্স পার্সনকে নেবো না, আমি ওয়াই পার্সনকে নেবো, এই ধরনের জিনিসটা কি চলে? এটা ভীষণভাবে চলে, ভীষণভাবে চলে। এটা এই সমস্যাটা সব ডাইরেক্টরই ফেস করে, এবং প্রডিউসার কাস্টিং, মানে যারা প্রধান আর্টিস্ট, সেগুলো চাপিয়ে দেয়, তাদের পছন্দের যারা আর্টিস্ট তাদের প্রজেক্টে ঢুকিয়ে দেয়, এবং হয়তো সে যোগ্য নয়। অনেক ক্ষেত্রে যোগ্য হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো যোগ্য নয়, অন্য কারণে প্রডিউসাররা তাদের সুযোগ দিচ্ছে। সেই জায়গাগুলো যখন প্রজেক্টে প্রভাব ফেলে, তখন প্রজেক্টটা ক্ষতিগ্রস্ত হয়।
স্যার যেরকম ভিমো কোশ্চেনটা করলো, তো এই সূত্রেই আমার আরেকটা কোশ্চেন যেটা এই মুহূর্তে মাথায় আসছে, যে ইন্ডাস্ট্রিতে আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই সাবজেক্টটা বা এই পয়েন্টটা নিয়ে আমরা অনেক রকম এর আগেও কথাবার্তা আমরা দেখেছি, ইন্টারভিউ আমরা দেখেছি। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই ওয়ার্ডটা কি স্পেসিফিক্যালি শুধু মেলদের ক্ষেত্রে প্রযোজ্য, না ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি উভয়ই এটাতে টার্গেট হয়ে রয়েছে এখন ইন্ডাস্ট্রি? না দেখুন, এটা অ্যাকচুয়ালি উভয়ই টার্গেট, কিন্তু যেটা কারণ হচ্ছে ফিমেলরা বেশি টার্গেটেড হওয়ার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির যে পাওয়ার পজিশনগুলো সেগুলো পুরুষ দ্বারা ডমিনেটেড, সেই জন্য মেয়েরা বেশি টার্গেট। আদারওয়াইজ উল্টোটা যদি হতো বা অন্য কোনো সিচুয়েশন যদি হতো, সেই ক্ষেত্রে কিন্তু ছেলেরাও টার্গেট হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়েও থাকে। এমন নয় যে ছেলেরা টার্গেট হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা বহুল প্রচলিত কথা যে মেয়েরাই টার্গেট হয়। এবং তার কারণ হচ্ছে যারা কাজ করাতে আসে তারা কিন্তু কাজটাকে গুরুত্ব না দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। সেই জায়গাটায় কাজের কোয়ালিটি দেখে না এবং যে তাকে খুশি করতে পারে বিভিন্নভাবে তাদের এই সুযোগটা দেয়। আচ্ছা, যেটা আমি আগেও বললাম, তার ফলে আমাদের কাজ ক্ষতিগ্রস্ত হয়, হয়তো যোগ্য আউটপুট যেটা পাওয়া উচিত ছিল সেটা সেটা হয় না, পাওয়া যায় কারেন্ট না। পোটেনশিয়ালটা আসছে না। আসে না। তো স্যার, সেই ক্ষেত্রে কি মহিলাদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে আপনি বলছেন, যেহেতু তারা স্যাক্রিফাইস করছে বা তাদেরকে টার্গেটটা বেশি করা হচ্ছে, তো এখানে কি কোনোভাবে আপনার মনে হয় যে মেল বা পুরুষরা একটুখানি মাত্রা মানে বেনিফিটটা কম পাচ্ছে বা ফিমেলরা বেশি পাচ্ছে, এরকম কি কোনো মানে চান্সেস রয়েছে? একদমই তাই। এটা আমি যেহেতু বহু বছর কাজ করছি আমি জানি যে একটা মেয়ে, হুম, একটা অ্যাভারেজ সাধারণ যোগ্যতার মেয়ে, সে যত তাড়াতাড়ি এই লাইনে ঢুকে পড়ে পয়সা রোজগার করতে Correct. পারে বা পরপর কাজ পেতে পারে, ছেলেদের স্ট্রাগলটা অনেক বেশি অনেক হয়। বেশি। কারণ এই যে বললাম যে পাওয়ার পজিশনগুলো ছেলেরা ধরে আছে, হুম। ধরুন ওপরের পজিশন প্রডিউসার, ডাইরেক্টর বা ডিওপি, যে টপ যে পজিশনগুলো, তো অটোমেটিক্যালি তাদের অপোজিট সেক্সের ব্যাপারে একটা উইকনেস অ্যাট্রাকশন থাকবে। সেই জায়গাটায় কি হয়, মেয়েদের ক্ষেত্রে যেরকম অসুবিধা আছে যে ডমিনেটেড হওয়া বা এক্সপ্লয়েটেড হওয়া, আবার সুবিধে আছে যে খুব কুইক তারা এই Growth লাইনে করতে রাইজ পারবে, করতে পারে হ্যাঁ। এবং যাদের পোটেনশিয়াল আছে তারা কিন্তু এটাকে ধরে নিয়ে ওপরে উঠে যায়। Right, মানে আর্নিং এন্ড গ্রোথ দুটোই তাদের ক্ষেত্রে একটু বেশি। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়, লড়াইটা খুব কঠিন হয় এবং সত্যি সত্যি যাদের কোয়ালিটি আছে হুম, তারা ফাইট করতে করতে হয়তো বেশ কয়েক বছর পর হুম। তারা সেই জায়গাটায় পৌঁছতে পারে। আচ্ছা স্যার, অনেকে হার মেনে যায়। আমি যেটা আরেকটা শুনেছিলাম যে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট মেয়েদের বেশি হয় অবভিয়াসলি, কিন্তু ছেলেদের সেই তুলনায় কম হয় অবভিয়াসলি, কারণ মেল ডমিনেটিং এটা। কিন্তু শুনেছি ছেলেদের থেকে নাকি পয়সা ডিমান্ড করা হয় যে ভাই তুই আমাকে 5 লাখ টাকা দে, তার বদলে তোকে আমি একটা হিরোর ভাই বানিয়ে দেবো বা হিরো বানিয়ে দেবো। এই জিনিসটা কি সত্যি? এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। আচ্ছা, এটা কি ফ্রডও হয় এটা নিয়ে? মানে হ্যাঁ। 5 লাখ টাকা দিয়ে দিলাম কিন্তু তারপরে আমরা পেলামই না কাজ কোনো। পেলাম। এরকম প্রচুর ফ্রড হয়ে থাকে, যারা ধরুন কোনো কাজই করবে না বা কাজ করার ইচ্ছে নেই, অথচ ডাইরেক্টর বা প্রডিউসার সেজে ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে। কারণ আমাদের ইন্ডাস্ট্রির কোনো এলিমিনেশন প্রসেস নেই যে কেউ ঢুকে পড়ে বলতে পারে আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর। ওকে। হ্যাঁ, এলিমিনেশন যেরকম অন্য লাইনে ইন্টারভিউ দিতে হয়, কোয়ালিফিকেশন লাগে, এখানে যে কিছু টাকা জোগাড় করে চলে এসছে সে বলতে পারে আমি প্রডিউস করবো, ডাইরেক্ট করবো, এবং তার ফাঁদে অনেক ছেলেমেয়েরা পড়তে পারে। আচ্ছা। মানে স্যার, ডাইরেক্টর আর প্রোডিউসারদের জন্য কোনো ক্রাইটেরিয়া নেই, তাই তো? মানে টাকা ক্রাইটেরিয়া থাকলেই নেই। তারা হতে পারে। হ্যাঁ, ক্রাইটেরিয়া নেই। Okay. এটাই এই জন্যই নেই কারণ এরকম একটা ভাবা হয়েছিল যে প্রডিউসারদের ক্ষেত্রে নয়, ডাইরেক্টরদের ক্ষেত্রে ভাবা হয়েছিল যে ডাইরেক্টরদের একটা বেসিক কোয়ালিফিকেশন থাকতে হবে, তাদের এই কাজ করে আসতে হবে, তবে তাদের ফেডারেশন অ্যাকসেপ্টেবল কার্ড পাবে আর কি, আচ্ছা। পাওয়া যাবে। কিন্তু পরে দেখা গেল যে সেরম সংখ্যা খুব কম, নগণ্য। তাহলে কি হচ্ছে, বাকি লোক যারা ধরুন গ্রাম থেকে আসছে, কিন্তু এমন অনেক লোক চেনা আছে যাদের যাদের প্রচুর টাকা আছে, ওদেরকেই টাকাটা দেবে, কোনো ডাইরেক্টরকে তারা চেনেও না, আর অত তাদের সময়ও নেই যে কলকাতায় সে ডাইরেক্টর খুঁজবে। তো এই পাশের বাড়ির ছেলেটা গ্রামের, সে বলছে আমি ডাইরেক্টর, হয়তো বুঝিয়েছে যে আমি কাজ করে দেবো, ওকেই টাকাটা দিয়ে দিল। এরকম সংখ্যা এখানে প্রচুর। মানে অলরেডি মানে টাকাটা যাকে দিও সে খেয়ে নিল, কিন্তু হ্যাঁ। ব্যাপারটা কাজের কাজ এইবার মজাটা হচ্ছে সে কলকাতায় এলো,
এসে সে আমাদের ডাইরেক্টর সেখানে বললো টাকা জমা দিয়ে মেম্বার হয়ে গেল। এইখানে যদি তাকে আটকানো হয়, একবার আটকানো হয়েছিল, এরকম 3-4 বছর হয়েছিল, আচ্ছা তখন দেখা যাচ্ছে যে এই যে মানি ফ্লোটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এর মধ্যে কিছু লোক কিন্তু ছবি করছে, এমন নয় সবাই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, কিছু লোক টাকা নিয়ে এসে করছে। ধরুন 10 জন টাকা নিল, তার মধ্যে কিন্তু 6 জন করছে কাজ। আচ্ছা বলছে এই যে কাজগুলো, এগুলো যদি না হয় তাহলে টেকনিশিয়ান আর্টিস্টরা তো আরো কম কাজ করবে। এক্স্যাক্টলি। তাহলে কি হবে, তাহলে এই যে নিয়মটা যদি আমরা রাখি তাহলে তো আটকে যাচ্ছে, কারণ তারা কোয়ালিফাইড নয়। অথচ যারা গ্রামের যে প্রডিউসার বা মফস্বলের প্রডিউসার, তারা একেই চেনে, তারা কলকাতায় এসে এরকম খোঁজাখুঁজি করে দিতে অচেনা লোককে ভয় পাচ্ছে টাকা, যেহেতু এর পাশে থাকে, একে ধরতে পারবে, ভাবছে যে আমার গ্রিপে আছে, কন্ট্রোলে আছে। তো সেই জায়গাটা ওই নিয়মটা দাঁড়ালো না, মানে ওটা হয়েছিল সীমিত সময়ের জন্য, তারপর তুলে দেওয়া হয়, কারণ তাতে কাজের সংখ্যা কমে গেছিল। আচ্ছা আচ্ছা স্যার, আপনি বলছিলেন যেটা যে অ্যাজ এ অ্যানাইম ভিজুয়ালাইজার সরি, তো আমাদের হৃদয়ে যেটা মানে মানে অ্যানিমেশন, মানে হৃদয়ের অ্যানিমেশন বলতে পারি, যে পাণ্ডব গোয়েন্দা প্লাস নন্টে ফন্টে। তো অ্যাজ এ অ্যানাইম ভিজুয়ালাইজার জিনিসটা কি, সেটা আমি ঠিক জানি না, একটুখানি যদি বলেন। আমি বলছি, আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা বলি, আমি আগে পেন্টামিডিয়া গ্রাফিক্সে 3 বছর কাজ করেছি। আচ্ছা হ্যাঁ, আমি পেন্টামিডিয়া যে এডুকেশনাল ডিভিশন ছিল পেন্টাসফট, আচ্ছা হ্যাঁ তার স্টুডেন্ট ছিলাম। আচ্ছা হ্যাঁ, ওখান থেকেই আমি ওই জবটা পাই। ওখানে ইন্টারভিউ হয়েছিল, ওখান থেকে কলকাতা থেকে সিলেকশন হয়েছিল। তো যেটা মূল কাজ ভিজুয়ালাইজারে, সেটা হচ্ছে স্টোরি বোর্ডিং করা। আচ্ছা একটা সাবজেক্ট ধরুন দেওয়া হলো, হুম সেটাকে কিভাবে সাজানো হবে। একটা যেমন স্ক্রিপ্ট পার্ট থাকে, সেটা মূলত আপনার অডিওতে যায়, হ্যাঁ, ডায়লগ পোর্শন, মিউজিক্যাল পার্ট। আর একটা যেটা হচ্ছে ক্যারেক্টারগুলো কোথায় প্লেসমেন্ট, কম্পোজিশন কি হবে, আচ্ছা হ্যাঁ, সিনে লেআউটটা কি হবে, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, এই যে ব্যাপারগুলো, এগুলো সব ভিজুয়ালাইজার ঠিক করে, মানে বেসিক লেআউটটা ভিজুয়ালাইজার করে দেয়। পরপর ফ্রেম বাই ফ্রেম স্টোরি বোর্ডিং হয়। আচ্ছা এবং সেই কাজটাই আমি করতাম। এই স্টোরি বোর্ডিং হয়ে যাওয়ার পর সেটা চলে যেত লেআউট আর্টিস্ট, তারপর ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, আচ্ছা তারপর হচ্ছে যারা ক্যারেক্টার অ্যানিমেশন করে, হ্যাঁ, এদের কাছে। তো অ্যানিমেশন মূলত দুটো টাইপের আমরা জানি, একটা হচ্ছে 2D, একটা 3D। তো আমি পেন্টামিডিয়া 3D-তে কাজ করেছি, ওখানে দুটো ফিল্মে করেছিলাম ভিজুয়ালাইজার হিসেবে, মানে ওখানে আমাদের নামটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যেত আর কি। আচ্ছা আচ্ছা তো ওইখানে আমি করেছিলাম পান্ডাবাস, আচ্ছা যেটা আপনার মায়াতে হয়েছিল, মায়া সফটওয়্যার। আর একটা করেছিলাম আলিবাবা, যেটা 3D স্টুডিও ম্যাক্সে হয়েছিল তখন। আচ্ছা এই দুটো প্রজেক্টে করেছিলাম। তারপর আমাদের ডিভিশনটা কলকাতায় চলে আসে। তারপর আমি ওখান থেকে নেটগুরু, মানে যেটা রিসার্চ ইঞ্জিনিয়ার্স ছিল, ওদের প্রজেক্টেও কাজ করেছিলাম। এই রিসার্চ ইঞ্জিনিয়ার্সে কাজ করার সঙ্গে সঙ্গে সময়ই আমার আলাপ হয় ফিউচার টেক বলে একটা কোম্পানি ছিল, ওরা পাণ্ডব গোয়েন্দা করছিল। আচ্ছা ওই ফিউচার টেকের পাণ্ডব গোয়েন্দাতে প্রথম কলকাতায় আমি, ওটা 2D অ্যানিমেশন ছিল, ওইখানে কাজ করি। তারপর আর একটা কোম্পানি ছিল ডসন ইনফোটেক, ওইখানে আমি কাজ করি নন্টে ফন্টেতে। এই দুটো প্রজেক্ট 2D-তে করেছিলাম। করতে করতে আমার এই জি বাংলায় ভালো যোগাযোগ হয়ে যায়, তখন আলফা বাংলা নাম ছিল। আচ্ছা এই অ্যানিমেশন করতে করতে, এটা বলছি আমি 2002 ওই সময়টা। ওই সময় আমি যেহেতু ভিজুয়ালাইজ করতাম, ওই সময় আমি স্ক্রিপ্টও করতাম, আচ্ছা স্ক্রিপ্ট মানে রাইটার। ডায়ালগ পার্টও করতাম। আচ্ছা ওই করতে করতে নেটগুরুর একটা প্রজেক্ট হয় জিতে, প্রথম ওরা অ্যানিমেশন থেকে মানে লাইভ মোশনে আসে, সেটার নাম ছিল প্রাপ্তবয়স্কদের জন্য। আচ্ছা প্রাপ্তবয়স্কদের জন্য আমি অনেকগুলোতে স্ক্রিপ্ট করেছিলাম, ওইটা আমার এন্ট্রি আর কি। ওইখান থেকে জি বাংলার সাথে আমার ভালো আলাপ হয়ে গেল। তো ওরাই আমায় বলে যে একটা প্রজেক্টে, যেখানে আমার স্ক্রিপ্ট ছিল, ওই প্রজেক্টের নাম ছিল, ওটা লেট নাইটে হতো, একান্ত গোপনে আচ্ছা ওই সময় হতো আলফা বাংলায়। তো একান্ত গোপনে যে সিরিজটা হচ্ছিল, ওটা অনেকগুলো স্ক্রিপ্ট করেছিলাম। তো ওটার একদিন হয় কি, যে ডাইরেকশন দেওয়ার কথা ছিল, তার সাথে চ্যানেলের কোনো কারণে ঝামেলা হয়, মানে মতের অমিল হয়। সেও খুব বিখ্যাত ডিরেক্টর, আমি নামটা বলছি না। তো এক্স্যাক্টলি তাই। তার সাথে মতের অমিল হয়, তখন যেহেতু আমি স্ক্রিপ্টটা করেছিলাম, তো আমাকে চ্যানেল থেকে বলে যে একদম লাস্ট মোমেন্টে, মানে শুটিং এর আগের দিন, তখন বলে তুমি তো স্ক্রিপ্টটা করেছো, তুমি কি ডিরেকশন দিতে পারবে? আমি বললাম, ঠিক আছে আমি চেষ্টা করে দেখি। তখন ওরাই জোর করে আমাকে
ডিরেকশন তারপর আমি ডিরেকশনে ঢুকে যাই আচ্ছা। অ্যাজ আ ডাইরেক্টর হ্যাঁ, হিসেবে। successfully। আপনার ডিরেক্টরের হ্যাঁ, ওটা খুব হিট হয় আর কি। আচ্ছা। কাঠের পুতুল বলে একটা টেলিফিল্ম ছিল, ওকে ওটা ফার্স্ট টেলিকাস্ট হয়েছিল, একান্ত গোপনে সিরিজের প্রথম টেলিফিল্ম ছিল। ওকে ওকে ওটায় চান্দ্রেই ঘোষ ছিল, অরুণ ব্যানার্জি ছিল, আর রীতা কয়রাল এখন যিনি মারা গেছেন তিনি ছিলেন। অনেক বড় আচ্ছা স্যার, এখানে আমি আপনাকে একটুখানি কাটবো, ঠিক আছে? যেটা হলো স্যার যেটা বললেন আপনি, যে বোল্ড সিন বা বলতে হয় যে ওই প্রাপ্তবয়স্কদের জন্য, তো সেটার ব্যাপারে বলো যে বোল্ড সিন যেগুলো শুট হয়, তো ওগুলো কি সত্যিকারই মানে যেগুলো আমরা মানে অ্যাজ আ মানে স্ক্রিনে দেখি, তো সেগুলো কি সত্যিকারই ওরকম শুট হয় নাকি কিছু একটা কারুকার্য করে ওরকম কিছু তৈরি করা হয়? ব্যাপারটা একটুখানি যদি বলেন, ব্যাপারটা কি? না, ওটা তো কারুকার্য ওরম হয় না, কিছু শুটিংই হয়, কিন্তু কিছু শট চিট করে নেওয়া হয়, আচ্ছা আর বেশিরভাগটাই অরিজিনালি থাকে। এটা প্রপার শুটিং হ্যাঁ, প্রপার শুটিং হয়, আর্টিস্টদের মত নিয়েই হয়, ওকে এবং আর্টিস্টরা সহমত হয়েই শটগুলো দেয়। আচ্ছা এবং এই সিরিজে যে কাজ করেছিলাম এখানে সব বড় বড় আর্টিস্টরা করেছিল, নিউ কামার কেউ ছিল না। আচ্ছা যেমন আমার আরেকটা সিরিজে দোলন রায় ছিল, আচ্ছা ও মেন লিডার। তো সেই জায়গাটায় এরা নিজের মত নিয়েই কাজ হয়, এবং কাজটা ভালো করতে গেলে অবশ্যই সবাই মিলিতভাবে প্রচেষ্টা হ্যাঁ, চালালে obviously। ভালো হয়। মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এখানে মত নিয়েই তারা কিন্তু আমি একটা জিনিস বলবো, টেলিভিশনের সাথে ইন্টারনেটের বোল্ড সিনের ডিফারেন্স আছে। আচ্ছা টেলিভিশন যেহেতু অডিয়েন্সটা যে এজ গ্রুপ, এখানে ফ্যামিলি ভিউইং, রাইট রাইট সেখানে এর একটা বাউন্ডেশন আছে। ওকে কিন্তু যেটা আমাদের সিনেমার ক্ষেত্রে হয়, মানে আমরা যেটাকে ধরুন ইউএ বলি, হুম হ্যাঁ, সেই ক্যাটাগরিতে টেলিভিশন ওই অবধি যেতে পারে ম্যাক্সিমাম, ওকে খুব বেশি হলে। বেশিরভাগ ক্ষেত্রে ইউ ইউ শটই ওরা অ্যালাউ করে, কিন্তু এই সব যেগুলো লেট নাইট হয় ইউএ অবধি যাওয়া যায়। কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু আরো ওপেন, ওকে সেখানে অ্যাডাল্ট থিমের ওপরেও কাজ হয়। এক্স্যাক্টলি স্যার। ওয়েব সিরিজ বলতে গেলে যে প্রশ্নটা আমার মাথায় এই মুহূর্তে আসে সেটা হলো ওটিটি প্ল্যাটফর্ম। এখন যেটা আপনি এক্ষুনি বললেন যে ওয়েব সিরিজের ক্ষেত্রে যে এই ব্যাপারটা অনেকটা অ্যাডভান্স, তো ওটিটি প্ল্যাটফর্ম আর আমাদের যে নর্মাল যে মুভি হলে গিয়ে আমরা যে থিয়েটারে গিয়ে সিনেমা দেখি বা টিভিতে দেখি, এর কি ডিফারেন্স আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আর এই ফিউচার আপনি কি দেখছেন? দেখুন, ওটিটি প্ল্যাটফর্মের সাথে হলের অনেক ডিফারেন্স। ওটিটি প্ল্যাটফর্মের যে স্ক্রিনটা সেটা অনেক ছোট, ধরুন কেউ মোবাইলে দেখছে বা ল্যাপটপে মোবাইলে, দেখছে বা ল্যাপটপে, পিসিতে দেখছে, যেখানেই দেখুক, বা অনেক সময় টেলিভিশনেও দেখে ওটিটি দিয়ে। তো সেই ক্ষেত্রে কি হয়, যেহেতু স্ক্রিনটা ছোট, সেহেতু হলে বিশেষ বিশেষ কিছু শটের বা সিনের যে এফেক্ট পাওয়া যায় সেটা কখনোই এই ছোট স্ক্রিনে সম্ভব নয়। যে জন্য হলটা সবসময় থাকবে। হ্যাঁ হলটা কেন থাকবে? হল এমন এমন কিছু ফিল্ম আছে যেগুলো গ্র্যান্ডার ফিল্ম, যেগুলো হল ছাড়া কোনো মজা পাওয়া যায় না। বা সাউন্ড এক্স্যাক্টলি সাউন্ড এফেক্ট, লার্জ স্কেল ভিজুয়াল যেগুলো, রাইট হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হলের একটা আলাদা প্রাধান্য থেকেই যাবে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা হচ্ছে চটজলদি পাওয়া যায়, খুব ইজিলি দেখা যায়, নিজের হাতের মধ্যে থাকে, যখন ইচ্ছে খুশি দেখা যায়। তো এই জায়গাটা ওটিটির অ্যাডভান্টেজ। হলটা ধরুন একটা ইভেন্টের মতো, গিয়ে দেখলাম, সেটা নিজের সময় করে, এটা নিজের পছন্দের উপর অনেকটা নির্ভর করে। কিন্তু ওটিটিটা যেহেতু কম্পারেটিভলি অনেক চিপ এবং খুব কনভিনিয়েন্ট, হাতের কাছে যখন ইচ্ছে যখন দেখা যায় ইচ্ছে সেই তখন টাইমে, দেখা যাবে। সুতরাং ওটিটি প্ল্যাটফর্মটা এখনকার দিনে এটা বেশি পপুলার হলের থেকে, Right. এটাই কারণ। এখন নিউ জেনারেশনের কাছে ওটিটিটা পপুলার। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। আমি আশা করছি ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে। তোমাদের যারা যারা দেখছো, যদি মজা লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। কিন্তু আমি লাস্ট যেটা কোশ্চেন করবো, ধামাকাদার কোশ্চেন করবো একটা, ঠিক আছে? সেটা হলো গিয়ে একটা বেসিক যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা হলো গিয়ে আমাদের বেঙ্গলে যে টলিউড আছে বা এখন বলিউডও, এরা সবাই দেখি সাউথ মুভিকে কপি করছে, বা ওটাকে একটুখানি ডাবিং করে এইটাই করে করছে। কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের কিন্তু মানে হেভি পারফর্ম করছে রাদার দেন তো আপনার টলিউড বা বলিউডের জন্য। তাহলে আমাদের বলিউডের কথা ছেড়ে দিলাম, আমাদের টলিউডে কেন এরকম কিছু জিনিস হচ্ছে না, যে অরিজিনাল কিছু দিয়ে মানে কি ক্যাপেবল হচ্ছে না, নাকি প্রডিউসারের জন্য করতে পারছে না,
বা সেরকম ক্যাপাবিলিটি হচ্ছে না, যে পয়সার জন্য আটকাচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, ওরকম ভাবে একটু রাইজ করতে অরিজিনাল অভাব, কন্টেন্টের অভাব, Exactly. অভাব, মানে এখানে গ্যাপটা কোথায় যাচ্ছে? গ্যাপটা কোথায় যাচ্ছে? মানে এটা মূল যেটা কারণ হচ্ছে, মানে টলিউডের সাথে সাউথ ইন্ডাস্ট্রির যে ডিফারেন্সটা হচ্ছে, একটা হচ্ছে মার্কেট। সাউথের মার্কেটটা অনেক বড়, তার কারণ হচ্ছে ওখানে 4টে স্টেট। রাইট, হ্যাঁ, ওরা এক্সপ্যান্ডেড ঘুরিয়ে ফিরিয়ে, তামিল হলে তেলেগু, মালায়ালাম, কানাডায় যায়, কানাডা হলে রাইট, বাকি 3টে যায়, এরকম প্রত্যেকটা ভাষারই মার্কেটটা অনেক বড়। সেকেন্ড কারণটা হচ্ছে ওরা হলে গিয়ে ছবি দেখতে ভালোবাসে, এটারও কারণ আছে। কারণটা হচ্ছে ইকোনমিক। আমাদের এখানে টিকিটের যে দাম, সেই অনুপাতে স্টারদের প্রতি যে দর্শকদের পছন্দ, সেটা কিন্তু ম্যাচ করে না। মানে ধরুন, যেখানে দেখবেন যে অনেক গভর্নমেন্ট হলে 30 টাকার টিকিটে দেখাচ্ছে, হ্যাঁ সেখানে কিন্তু সবসময় ফুল থাকছে। হ্যাঁ কিন্তু যখনই এই বাংলা ছবির টিকিটটা 100-150 টাকা হয়ে যাচ্ছে, তখন অনেকে ভাবছে যে ওই টাকা দিয়ে আমি বাংলা ছবি দেখবো কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জিনিসটা, এটা একটা মেজর কারণ। যদি টিকিটের দাম একটু কম হয়, তাহলে নিশ্চয়ই বাংলা ছবি অনেক ভালো চলবে। তৃতীয় ব্যাপারটা হচ্ছে বাংলা ছবির বাজেট কম, এবং যে স্পেকটাকেলগুলো, ধরুন RRR, যেটা সাউথে ওরা করতে পেরেছে, এখানে ওই বাজেট প্রোভাইড করা সম্ভব নয়, কারণ উঠবে না, মার্কেটটা নেই। মার্কেটটা নেই। তারও কারণ আছে। বাংলা ছবির সঙ্গে সঙ্গে বাংলার যে শিল্প, অন্য যে শিল্প মাধ্যমগুলো, ধরুন নাটক, যাত্রা, হ্যাঁ, থিয়েটার, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু এটা বাংলার আদি শিল্পের বহু ডেভেলপ। এগুলো ওদের এখানে ওই শিল্পগুলো অত ডেভেলপ নয় আমাদের এখানকার মতো। আমাদের এখানে অনেক অপশন আছে গ্রামের দর্শকদের, হ্যাঁ, বা শহরের দর্শকদের। ধরুন একাডেমি ফুল হয়ে যায়, বা শিশির মঞ্চ ফুল হয়ে, যারা একটু এডুকেটেড, তারা একটু সেরিব্রাল জিনিস পছন্দ করে, দেখবেন নন্দন ভর্তি হয়ে যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু গ্রামে আবার ওই ছবি চলবে না। না। এবার আমাদের এখানে ফিল্ম মেকার, প্রডিউসার বলুন বা ডিরেক্টর বলুন, এদের একটা সমস্যা হচ্ছে, এরা দুটো মিলিয়ে ছবিটা করতে পারছে না। হয় গ্রামের জন্য হয়ে যাচ্ছে, নয় শহরের জন্য হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, দর্শক সংখ্যাটা কম হচ্ছে, একটা পার্ট হচ্ছে, কেটে যাচ্ছে দর্শক, মানে পুরো দর্শক ছবিতে পাচ্ছে না। সেটা হচ্ছে ফিল্ম মেকার বা প্রডিউসার, ডিরেক্টর যারা আছে, তাদের ভাবতে হবে যে কি করে মিক্সচার করে বোথ ওয়েতে হ্যাঁ, দর্শক, মানে কমার্শিয়াল ওয়েতে ভাবতে হবে যে কিভাবে দর্শকদের টানা যায় হলে। এটা একটা মেজর কারণ। আর এছাড়া আপনি যেটা বললেন কন্টেন্ট, দেখুন কন্টেন্ট বাংলাতে ভালো ভালো আছে, হ্যাঁ, কিন্তু কন্টেন্টটা কিভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটাতে আমার মনে হয় সাউথ টেক্কা দিচ্ছে। মানে সিনগুলো কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। কি হয়, সিনেমা যখন অন্ধকার ঘরে ঢোকে, জিনিসগুলো যদি খুব স্লো হয়ে যায়, যদি ড্র্যাগ করে, তখন কি আর দর্শকদের ভালো লাগে না। অন্ধকার ঘরে এদিক ওদিক তাকাতে শুরু করে, কেউ উঠে চলে যায়, আবার ঘুরে আসে। এই জিনিসগুলো যদি হতে থাকে, তার মানে ছবি কিন্তু ফ্লপ হয়ে গেল। মানে এমন ছবি হতে হবে বোঝা দর্শকরা চোখ সরাতে পারছে না, যেতে ইচ্ছেই করবে না, মানে কখন যে টাইমটা পাস হয়ে গেল বোঝা যাচ্ছে। এই জায়গায় যদি আনতে না পারে, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি সেই এখনকার যে অবস্থা, সেই অবস্থাতেই থাকবে। তবে আমার মনে হয় ইদানিং লাস্ট কয়েক বছরে কিছু ভালো ছবি হয়েছে, যেটা দর্শকদের পছন্দ হয়েছে, চলেছে ছবি, বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো আস্তে আস্তে বেটার জায়গায় যাচ্ছে। তো মোটামুটি আজকের সাক্ষাৎকার অনেকটাই বড় হয়েছে, কিন্তু কোশ্চেন এখনো শেষ হয়নি, কোশ্চেন তো অনেক আছে। আর আশা করছি তোমাদেরও ভালোই লাগছে সবকিছু। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, তাই দাদাকে আবার ডাকবো আমরা, আবার কিছু নতুন নতুন সব কোশ্চেন করবো। অনেক কিছু বাকি থেকে গেল আজকে, কিন্তু এগুলো যদি শুনতে চাও তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এরকম ভালো ভালো পডকাস্ট দেখার জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।